আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে কি আমি একটা লাইক আশা করতে পারি না? প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। তো চলেন চলে যাই। কি বলবো আজকে বলবো, গতকাল বলেছিলাম যে মিমের সাথে বাবুর বিদায়ের মুহূর্তটা পর্যন্ত শেয়ার করেছিলাম। তো আজকে তো অনেক ভিডিও আসছে, যদিও সবগুলো ভিডিও আমি দেখতে পারি নাই, কিন্তু যতটুকু বুঝতে পারছি সেটুকু থেকে বুঝলাম যে বাপ্পির আসার কথা ছিল মিমকে নিতে ঢাকায়। এটাই কথা ছিল মিমের সাথে, এবং সকালেও নাকি কথা হয়েছে যে বাপ্পি আসবে। কিন্তু সকাল সকাল দেখা গেল যে বাপ্পি শ্বশুরবাড়িতে উঠে বসে আছে, কিন্তু সে আসে নাই। তার কি কারণ আপনাদের কাছে মনে হচ্ছে দর্শক, আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার যেটা মনে হচ্ছে সেটা আপনাদেরকে বলি। এক হচ্ছে বাপ্পি ডাল আর আলু ভর্তার ভয়ে ভাবছে যে এত কষ্ট করে ঢাকা শহরে যাব শালিকাকে আনতে, আর সেখানে আমরা ডাল আর আলু ভর্তা দিয়ে বিদায় করবে, কারণ আগেই তো ভয় দেখাই দিছে এই মিমের শাশুড়ি, সেই ভয়ে হয়তো বা সে যায় নাই। দ্বিতীয় হচ্ছে তিশা জামাইকে যাইতে দেয় নাই। তিশা তো অনেক দারোগা। তিশা ভাবতেছে যে আরে আমার জামাই আমার সামনে আমার বোনকে উঠাইয়া যা নোংরামি দেখাইলো, আর আমি যদি সাথে না থাকি তাহলে আমার জামাই কদ্দূর যাইতে পারে। একটা জিনিস ঠিক, বাপ্পি কুলাঙ্গার হোক, নোংরা হোক আর যাই হোক, বউরে কিন্তু জমের মতো ভয় পায়। তবে মিমের এই প্রোগ্রামে একটা জিনিস হয়েছে, ওদের ভাই বোনদের মধ্যে একটা ভালো মিল মহব্বত হয়েছে। মানে বিশেষ করে মিমের সাথে বেশ বড় ধরনের একটা গ্যাপ ছিল বড় ভাইয়ের সাথে ও ঠিক মতো কথা বলতো না। ইভেন কি খুকিরা যে এর আগের বার আসছে তখনও ওদের সাথেও ভালো আচরণ করে নাই, কিন্তু এইবার এই যে বাড়িতে অনুষ্ঠানটা হলো, বড় ভাই কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত দায়িত্ব পালন করছে এবং কন্টিনিউ ভিডিও দিয়ে গেছে সে। ইভেন আজকেও সে সবার আগে সে আমাদেরকে আপডেটেড ভিডিওগুলো কিন্তু দিচ্ছে। আর বাপ্পি আর তিশা পিছায় আছে, এরা আসলে কখনো উপরে উঠতে পারলো না, এরা নিচেই পড়ে আছে। এরা পুরান সিঙ্গা ওই বাসি বুসি ভিডিও আমাদের সাথে শেয়ার করতেছে, দেখায় একটা কয় আর একটা। এখন মনে হচ্ছে ওদের কাছ থেকে শিখতে হবে, এমন সব থাম্বনেল টাইটেল দিতে হবে যে লোকজন যেন ঝাঁপাই পড়ে ভিডিও দেখতে আসে, কিন্তু তারপর দেখবে যে ভিডিওর মধ্যে তো কিচ্ছু নাই। তিশা নিজেকে এত স্মার্ট ভাবে, কিন্তু স্মার্ট ভেবেও প্রোগ্রামটা কিন্তু কিচ্ছু করতে পারে না। সব গারবার থা সব। মানে একটা প্রোগ্রাম তারা করছে, এতগুলি মানুষ বাড়িতে, কিন্তু কেউ জানে না কে কি করবে। সব গোছালো ছিল, কেউ কিচ্ছু বুঝে না, কেউ কিচ্ছু করে না। তার মধ্যে কোহিনূর বেগম কেমন জানি পিছে লুকায় থাকে। আসলে এই মহিলাটা রান্নাবান্না ছাড়া সামাজিকতা কী জিনিস এটা সে বুঝে না, আর একে মেয়েরাও কিছু শিখায় নাই। আর ওইদিকে দেখলাম যে লোকজন তো বাপ্পিকে জিন্দাবাদ করলো, আর আরিফকে বললো মুর্দাবাদ। আসলে আরিফ ডিজার্ভ করে মুর্দাবাদ, কারণ সবাই দর্শকরা কিন্তু বলতেছিল যে আরিফ সামনাসামনি খুব ভালো দেখায়, খুব আস্তে লুটায় পড়ে মাটিতে, কিন্তু তার ভিতরটা হচ্ছে কালা। তো সে প্যাচ নিয়ে ভিতরে বসে আছে। সে প্রতিবার ভাবে তারে লোকজন পায়ে ধরে টাইনা নিয়ে আসবে, যেটা সাবিনা করছে, তারে পায়ে ধরে টাইনা নিয়ে আসে, এরপরে তার চুলের উকুন বাঁচতেছে লোকজন। ছি। হাতি শ্বশুর বাড়ির থেকে বোরখা বারখি গায়ে দিয়া বাড়িতে আসলো, এরপরে সে চুল সাইরা উকুন বাঁচে আমাদের সামনে। বুঝেন এদের হিজাবের কি অবস্থা? এদের মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এদের দৌড় এই পর্যন্তই, ঠিক আছে? এরা বুঝেও না যে আমি যে একটু আগে গোমটা গামটি দিয়ে আসছি আর এখন আমি উদলা হয়ে বসে রয়েছি, দুইটা যে কত পার্থক্য সেটা তারা বুঝে না। আসলে এরা হিজাব কি জিনিস বুঝে না। এদের যখন মন চায় এরা হিজাব করে, এদের যখন মন চায় না তারা হিজাব করে না। শারমিনকে দেখেন, একদিন বোরখা পরে যায়, আরেকদিন একটা চুল ছাড়া সামনে চলে আসে। ওই আরেক শারমিন, দুই শারমিনই একই জিনিস করছে, কিন্তু খুকি তাও ঘোমটাটা সে করে রাখছে, মানে সে ঘোমটাটাকে ধরে রাখছে এবং সুন্দর করে তার মধ্যে স্টাইল করে সব কিছু করার চেষ্টা করছে, যেটা আমার কাছে ভাল লাগছে। যেমনই লাগুক সে কিন্তু সুন্দরভাবে চেষ্টা করছে করার। কিন্তু ওই দুই শারমিনই একটা চুলমুল ছাইরা বেপর্দা হয়ে ক্যামেরার সামনে চলে আসছে। এই নিয়ে কিন্তু দর্শকরা কথাবার্তা বলছে, যদিও ওরা কোনো কমেন্টের কোনো উত্তর দেয় না। আরে ওরা হচ্ছে বড় ব্লগার, ওদেরকে এখন টাইম আছে, আপনাদেরকে একটা লাভ রিয়েক্ট দিবে। ওদের ভিডিও শেষ হয় না, ওদের ভিউজ আর ভিউ। ওদিকে হাতিকে দেখবেন যে তার কোনো রোগে ধরছে, সে মনে হয় পাগলা হয়ে গেছে গিয়ে। একবার হাসে, একবার মুখ গোমরা করে ঠোঁট দুটো একবারে
এমনি করে চিমায় ধরে তাকায় বসে থাকে, ঠিক আছে। ঠোঁটগুলি দেখে মনে হয় ঠোঁটের মধ্যে ইঞ্জেকশন লাগায় ঠোঁট ফুলাইছে, ঠোঁট ফুলাইতে গিয়ে এটার মধ্যে রিয়াকশন হয়ে ঠোঁটগুলি এরকম হয়ে গেছে গিয়ে হাঁসের মতো প্যাক প্যাক করে, ওই রকম হয়ে গেছে গিয়ে হাতির, ঠিক আছে। আর অন্য সময় কীভাবে উদলা ডান্স দিল, মা গো মা, এই মহিলা বললো যে বোন মিথ্যা কথা বলে, আমি যাব না যেখানে আমার সম্মান নাই, তারপরে সেখানে সে উদাম ডান্স দিল। এই হচ্ছে গিয়া বেটির আসল রূপ। আসলে যাই হোক দর্শক, হাসাহাসি অনেক কিছু হয়েছে। এবার আসল ব্যাপারটাতে আসি, যে গতকাল রাতেই ভিডিওটাতে দেখছি যে আদবিয়াকে নিয়ে যাওয়া হয় নাই। আমার মনে হয়েছে আদবিয়াকে নিয়ে যাবে না, কারণ আদবিয়াকে আসলে ওখানে নিয়ে যাওয়াটাই ঠিক হবে না। বুঝতেই পারতেছেন কেন, বাসর ঘর সাজানো হয়েছে, ঠিক আছে, ঢাকাতে বাসর ঘর সাজানো হয়েছে, মিমের শখ পূরণ হচ্ছে, মিম যা কিছু করবে শখ পূরণ হবে। সেখানে নিশ্চয়ই মেয়েকে নিয়েও বাসর ঘরে ঢুকতে পারবে না, আর শ্বশুরবাড়িতে নিশ্চয়ই ওর বাচ্চাকে রাখার মতো কেউ নাই। আর গাড়ির মধ্যে যেভাবে ওরা যাতাযাতি করে আসছে, সেখানে ওর বাড়ি থেকে নিশ্চয়ই একজন লোক কেউ আসবে না। আপনি কি মনে করেন তিশা আসলে ওর আদবিয়াকে দেখতো? কোনোদিনও না। তিশা যেখানে নিজের পেটের তানের পরীক্ষা তানকে ফেলায়া বাড়ি থেকে সেখানে এসে উদাম ডান্স দিতেছে। ছোট মেয়েটা তাবিয়া শুকায় কাটিয়ে গেছে, তাবিয়া খাইলো কি খাইলো না, কোথায় পড়ে রয়েছে, কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে কিনা কোনো খবর নাই। আচ্ছা, বিয়ে শেষ হয়ে গেছে, এখনও এরা জামাই বউ সুন্দর করে এসে চেয়ার টেবিল নিয়ে বাইরে বসে থাকে। এখন কি এদের আর যাওয়া ঠিক? মানে এদের কি এখন আর বাড়িতে যাবে না? তার মধ্যে বাপ্পির অবস্থা দেখলাম যে বাপ্পি নাকি কালকে সারা রাত ঘুমাইতে পারে নাই, সেই জন্য হচ্ছে সে আজকে মিমকে নিতে সে যায় নাই। তার সারা রাত ঘুম হয় নাই, তাও সে শ্বশুরবাড়ি ছাড়তেছে না। কালকে একটু ডায়লগ মারতে চাইছিল যে আমার আবার বাড়ি ছাড়া কোথাও থাকতে ভাল লাগে না, কিন্তু ডায়লগটা বলতে গিয়ে থাইমে গেছে। ভাবছে যে আরে এই কথা যদি এখন বলে ফেলি, আমি তো এখনও আরও 1-2 মাস থাকবো শ্বশুরবাড়িতে, তো এই কথাটা বলে ফেললে তো আমার মান সম্মান কিছু থাকবে না, লোকজন আমার বলবে আপনার না ঘুম আসেন না, আপনি কেন এখনও পড়ে আছেন। সেই জন্য কথাটা বলতে গিয়ে আটকায় গেছে। ও বাড়িতে যখন যাবে তখন বলবে আমার আবার কোথাও গিয়ে আমার আবার কিন্তু ঘুম আসে না, তাও আমি 2-3 মাস একদম আরামসে শ্বশুরবাড়িতে একদম ফ্রি খাওয়ার জন্য বসে থাকি। তো মিমের বাড়িতে তো কোনো কিছুই শৃঙ্খলা ছিল না, সবই মিমকে ইনস্ট্রাকশন দিয়ে মানে হচ্ছিল। কিন্তু যখনই ঢাকায় গিয়ে উপস্থিত হলো, বাবুর বাসা কিন্তু সব কিছু নিয়ম মাফিক মতো হয়েছে। কাউকে কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগে নাই, না বাবু বলতেছে বা ফ্যামিলির লোকজনকে, না মিম বলতেছে। সব কিছু কিন্তু ওরা ওই ঢাকাতে যাওয়ার পরে মনে হয়েছে যে না এটা রিয়েল বিয়ে, কিন্তু ওদের বাড়িতে যা যা হয়েছে সব মনে হচ্ছে ফেক, যেটা আমি আপনার সাথে কালকে শেয়ার করলাম। সবাই কিন্তু সুন্দরভাবে সব কিছু রেডি, ওরা কিন্তু পরপর করছে, ওদেরকে কিন্তু কেউ বলে নাই যে এটার পরে এটা, এটার পরে সেটা, সেটার পরে সেটা। আর ওখানে দেখেন ওই নর্মালি ওরা গেট ধরবে, গেট জামাই চলে আসছে, কেউ নাই, ওদেরকে ডেকে 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 আনা লাগছে। মানে এইরকম অবস্থা সব জায়গায় হয়েছে। আর এখানে দেখেন মিমরা চলে আসছে, আসার সাথে সাথে কিন্তু ওরা ফুল নিয়ে দাঁড়াইছিল 2 শাশুড়ি। আর মাশাআল্লাহ আমার কাছে শারমিনের শাশুড়িটাকে খুবই ভালো লাগছে, এত মিশুক, এত হাসি খুশি একটা মহিলা। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, ভালো থাকুক। উনি কিন্তু সমস্ত কিছুতে মানে মিম যে একদম শখ পূরণ করতে চাইছে, মিমের শখ আচ্ছা মতো পূরণ করে দিছে। মাছ কাটো, চুলা জ্বালাও, দুধ গরম করো, ডাল গরম করো, এইখানে কোনটা বেশি কোনটা কম, এই ধরনের রিচুয়াল আমি প্রথম দেখছি। সত্যি কথা, আমি এগুলো এর আগে কোনো দিনও দেখি নাই। দুর্বা ঘাস টাস দিয়ে বরণ করছে, এগুলো আগে ছিল, হ্যাঁ, কিন্তু এগুলো তো আসলে আমাদের নিয়ম কানুন না, কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এটাই লোকজন পালন করে আসছে, এভাবেই কিন্তু চলতেছিল। তো যাই হোক, মিমের বাসায় কিন্তু মিমের শ্বশুরবাড়িতে কিন্তু আয়োজন খারাপ করে নাই, ওরা নিজেরা মিলে চিংড়ি মাছ করছে, গরু করছে, মুরগি রোস্ট করছে, পোলাও করছে, সালাদ করছে, একটা ভাজি করছে, খারাপ করে নাই। অল্প সময়ের মধ্যে ওরা কিন্তু বেশ ভালো আয়োজন করে ফেলছে। বাপ্পি বাচ্চারা শুনলে আফসোস করবে যে হাই হাই রে কেন গেলাম না। বাট এখন তো ওরা খাবার পাঠাই দিচ্ছে, দেখলাম যে ওরা খাবার টাবার পোলাও টোলা সবই পাঠাই দিচ্ছে বাপ্পির জন্য, এবং ওরা চাইছিল বাপ্পি আসুক, আসলে ওদের হয়তো ভালো লাগতো। কিন্তু বাপ্পির তো আসতে দেয় নাই, ওর বউ ধরে রাখছে যে যেই খেল দেখাইছো তুমি আমার সামনে, আমার বোন রে কোলে করে নিয়ে তুমি অনুভূতি নাও, হ্যাঁ, তোমার অনুভূতি তো আর আমি নিতে দিব না, এখন তো শেষ।
তো দর্শক কি বলবো বলেন, তবে একটা জিনিস আমি আপনাদের সাথে বলি, এটা আমার একদম মানে অন্তরের ফিলিংস, সেটা আমি বলি। সেটা হচ্ছে যে কিছু মানুষ বলতেছে যে ওদের বিয়েতে কোনো মুসলিম কোনো কালচার ছিল না, ওরা নাচানাচি করছে, বস্তি নোংরা হ্যান ত্যান। কিন্তু আপনারা আমাকে একটা কথা বলেন তো, আমাদের সময় মানে যারা এই কথাগুলো বলতেছে তারা মনে হয় মহাকাশ থেকে আসছে। এখন যে বিয়েগুলো হচ্ছে সেখানে তো সমস্ত কিছু হয়, ওদেরকে তো কই নির্লজ্জ কেউ বলতেছে না। এখনকার যুগে বউ জামাই নাচানাচি করে, শ্বশুর শাশুড়ি ডান্স করে, প্রত্যেকটা অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে যারা এগুলো বলতেছে তারা মনে হয় অনেক দূরে আছে সোসাইটি থেকে, ঠিক আছে। এখন এদেরকে নিয়ে আমরা কথা বলি কেন? কারণ ওদের ডান্স হয়তো ওই রকম আপনার প্রফেশনাল কাউকে দিয়ে ওরা নাচ শিখে ওরা ডান্স করে নেয় আমাদের সামনে, হ্যাঁ। কিন্তু যারা এই ডান্স কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে, ভালো ভালো ফ্যামিলিতেই কিন্তু এখন আর নাচ ছাড়া কোনো বিয়ে হয় না। বউ জামাইও নাচে, বউয়ের যেই ডান্স দেয় সব কিছুই কিন্তু হয়। আর এই যে আমরা যে বাসর রাতের কথা বলতেছি দর্শক, দেখেন এমন অনেক বিয়েতে আমি দেখছি যে বাচ্চাটাকে সারা জীবনের জন্য কিন্তু মার বাড়িতে রেখে বউকে চলে যেতে হয়, তাও বাবা মা মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। কেন জানেন? একটা মেয়ের জন্য কিন্তু, একটা মেয়ের যদি বিয়ে না হয়, একটা মেয়ে যদি একা থাকে, সে কিন্তু নিরাপদ না, ঠিক আছে। সে কিন্তু নিরাপদ না। প্রত্যেকটা বাবা মা চায় মেয়েটাকে পাত্রস্থ করতে, যেন একটা ছেলের সাথে বিয়ে দেয়। তো সেখানে একটা মেয়ে এত শখ করে, হ্যাঁ, আমি কিন্তু আপনারা ভাববেন না যে আপনি আবার হঠাৎ করে ওদের দলের বা ওদের পক্ষ নিয়ে কথা বলতেছেন। কারণ আমি যে বললাম যে আমি ট্রু ফিলিং থেকে কথাটা বলতেছি। একটা মেয়ে বিয়ে করছে শখ করে, ঠিক আছে, সমস্ত কিছু তার শখ পূরণ হলো, বাসর রাতে এসে যদি মেয়েটাকে নিয়ে আসে, না সে এখানে থাকতে পারবে না সে সেখানে থাকতে পারবে। যেখানে তার বাড়িতে মেয়েটা ভালোভাবে থাকে সেখানে মেয়েটাকে রেখে আসছে একদিনের জন্য, মেয়েটাকে কিন্তু সারা জীবনের জন্য রেখে আসে নাই। শখই শখ পূরণ হলো, সে কারণেই আমি আসলে কথাগুলো বলছি। আর কিছুদিন আগে দেখলাম যে এই তিশাদের নিয়ে অনেকে হাসাহাসি করছে যে তিশারা এই শীতকাল আসছে, তিশারা এখন নাক টানবে, কি জঘন্য নাক টেনে টেনে কথা বলতেছে, হ্যাঁ, ঘৃণা লাগে। তারাই দেখতেছি এখন আবার এরকমই বাজেভাবে তিশাদের মতো করে ভিডিও করতেছে। তো সেই জন্য আসলে না, মানুষকে নিয়ে হাসাহাসি করা ঠিক না, কারণ এই একই জিনিস কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তবে হ্যাঁ, আমরা ওদেরকে নিয়ে কেন এত কথা বলি, এই যে তিশাদের ফ্যামিলি নিয়ে, কই আমরা তো অন্য কোনো ব্লগারদের নিয়ে এত কথা বলি না। এদেরকে নিয়ে বলার কারণ হচ্ছে এরা নোংরামির চরমে চলে যায়। আর আরেকটা জিনিস আমি এর আগেও আপনাদেরকে বলছি যে বিয়ে হওয়া খারাপ কিছু না, বিয়েটা কিন্তু আমাদের হাতে না। একটা মেয়ের এক বিয়ে হয় সেটাও আল্লাহ লিখে রাখছে, আরেকটা মেয়ের 3-4 বিয়ে হয় সেটাও আল্লাহ লিখে রাখছে, ঠিক আছে। আমাদের এই যে নাই গায়িকা ন্যান্সি, ওর কয়টা বিয়ে হয়েছে? 3-4টা বিয়ে হয়েছে। তাহলে কি আপনি বলবেন ও নোংরা, ও ছিছি, ও জঘন্য, ও নোংরা? না, ও তো বিয়ে করছে, ও তো নোংরামি করে না, ও তো লিভ টুগেদার করে নাই কারোর সাথে। ওর কপালে 3টা বিয়ে লেখা ছিল, ওর বিয়ে হয়েছে 3টা। অনেক ব্যাটার আছে একসাথে 3-4 বউ নিয়ে থাকে, সেটাও নোংরা। মানে একটা মেয়ে যদি 3-4 বিয়ে করে তাহলে কি সে নোংরা হয়ে গেল? না, বিয়ে হইতেই পারে। আর হ্যাঁ, ওদের ফ্যামিলিতে একটা ট্র্যাডিশন হয়ে গেছে বংশ পরম্পরায় যে ওদের প্রথম বিয়ে টিকে না, দ্বিতীয়বার ওদের বিয়ে ভালো হয়, বা ভালো হয় না মানে দ্বিতীয় বিয়েটা ওদের টিকে, যেটা আমরা এতদিন ধরে ভিডিওতে দেখে আসছি। তো বিয়ে করা কিন্তু খারাপ কিছু না, কারণ বিয়ে আমাদের হাতে না, বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ কার কপালে কয়টা বিয়ে লিখে রাখছে কেউ জানে না। যারা বলতেছে যে বিয়ে করা খারাপ, তাদের কপালে কয় বিয়ে আছে তারা কিন্তু জানে না। সেজন্য বিয়ে নিয়ে কথা বলা উচিত না, কারণ এটা আল্লাহ প্রদত্ত, এটা আমাদের হাতে কিচ্ছু নাই। আর ওদের বিয়েতে যে যা যা নোংরামি হয়েছে, লাইক এই যেটা বাপ্পি করছে আর কি, কোলে নিয়ে যা যা করছে, ওটা নিয়ে আমি কিছু বলবো না, আমি এটা সেন্সর করে দিলাম। কেন করে দিলাম? কারণ হচ্ছে কি, ধরেন শখ করে একটা মেয়ের অনেক শখ থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে, আমরা অনেক সময় হয় কি বিয়ে করলে হয়তো সেই শখটা পূরণ হয় না, বাট যেহেতু ওরা প্রেম করে বিয়ে করছে, ওরা একটা শখ পূরণ করতে চাইছে, না হয় একদিন নাই বললাম, না হয় একদিন থাকতে দিলাম ভালো, না হয় একদিন ওর মনটা ভালোও করে দিলাম, তাতে আমাদের কি যাবে আসবে? আমাদের কিচ্ছু যাবে আসবে না, ঠিক আছে। সো একদিন ভালো থাকুক, একদিনের জন্য ভালো থাকুক, একদিনের জন্য একটু ভালোভাবে বাসর রাতটা পালন করুক, ঠিক আছে। মেয়ে হিসাবে এটুকু করতেই পারি আমরা। আদবিয়া মেয়েটার জন্য আসলে খারাপ লাগতেছে। সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন?
নিজের বাবার কাছ থেকে যে দূরে থাকা, মেয়েটা জানেও না ওর বাবা কে আছে। কিন্তু আমার না সানির উপরে খুব রাগ হয় জানেন, মানে ওরা কেমন বাবা আসলে, যে কিবরিয়া ভাইকে যে বলি, হ্যাঁ ওরা আসলে কেমন বাবা বলেন তো? বাচ্চাগুলির সাথে একটু দেখা করতে আসে না? যদি মা দেখা করতে না দেয়, ওদের কি যুদ্ধ করা উচিত না? বাচ্চাটা ওদেরও, তাই না? যতই ওরা আরেক জায়গায় বিয়ে করুক না কেন, বাট আমার তো মনে হয় বাবাদের অবশ্যই দেখা করা উচিত। এই যে তানজিলার বাবাকে, তানজিলার বাবার সঙ্গে তানজিলার কোনোদিন দেখাও হয় না। এবার আমার যতদূর মনে হয় তানজিলা যেহেতু ওর মার যেহেতু ওই আইসক্রিমওয়ালার সাথে বিয়ে হয়েছে, তানজিলা নিজেও চায় না ওই আইসক্রিমওয়ালা বাপের সাথে দেখা করতে। ওরা মানে মানুষ একটা সময় এমন স্বার্থপর হয়ে যায় না, মানুষের কাছে স্ট্যাটাসটা অনেক বড় হয়ে দাঁড়ায়, যেটা এখন তানজিলার ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে? তো এখন এই যে আদবিয়া মেয়েটার জন্য খুব মায়া লাগে। আদবিয়া মেয়েটা মাকে ঠিক মতো পাচ্ছে না, বাবাকে তো সেই ছোটোবেলা থেকে আর পাচ্ছেই না। আর এই বাবু মামা হিসাবে বাবু আসলে নিজেও কিন্তু ওইরকম স্ট্যাবল বা দায়িত্বপরায়ণ একটা ছেলে, সেটা বললেও ভুল বলা হবে। যেখানে এই ছেলে অন্য অন্য মানুষের বাচ্চাকে কি মেনে নেওয়া বা ওইরকমভাবে আদর করা সম্ভব, কখনোই সম্ভব না। তবে মিমের শখ যেহেতু পূরণ হয়ে গেছে, মিমের এখন উচিত বাচ্চাটার দিকে একটু মনোযোগ দেওয়া, নিজের সংসারের প্রতি একটু মনোযোগ দেওয়া। বিশেষ করে এই যে বাইরে থেকে খাবার এনে খাওয়া, 1-2টার সময় ঘুম থেকে ওঠা, এটা না করে মনোযোগ দেওয়া। এই সাবিনা সুবিনা 2 দিন পর পরে বাড়িতে আসে, কী লাভ হলো? আলটিমেটলি সাবিনা কি দিছে? সাবিনা লাস্ট পর্যন্ত বেইমানি করছে, নাটক ফাটক করে আইসা শেষ পর্যন্ত সবার সে নিছে। সে হচ্ছে গিয়ে সবার কাছ থেকে, যে কি বলে না এটাকে, সে মধ্যমণি হয়ে গেছে। ও সাবিনা 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 সবাই করতেছিল। আমার মনে হচ্ছে ঠাটায় চনমারি, এটার আবার এত মানে দাম দেওয়ার কি আছে? অসভ্য মহিলা, লজ্জা করে না খুব, আমাকে দাম দেয় না, আমি আসবো না, হ্যান না ত্যান না বইলা তারপরে আইসা এখানে নাচানাচি শুরু করছে তার কোমর দুলায় দুলায়। আর ওইদিকে তানজিলার ভিডিওগুলো দেখি নাই এখনও। আর মনে হলো যে আমাদের ফাতরা নাজনীন আবার বাংলাদেশে যাচ্ছে, কারণ ফাতরা নাজনীন দেখতেছে যে সে যদি কোনো মিথ্যা ভুলভাল টাইটেল না দেয় তার কোনো ভিউই হয় না। সেই জন্য সেদিন সে প্রেগনেন্ট, সে তার পুরানো স্ক্যান করে তাকে ডাক্তার কি বলেছে সেটা নিয়ে এসে বসে গেছে। মানে এর যে একটা ছবি দেয় না, এর যে কি নির্লজ্জ লাগে বিশ্বাস করেন আমার এই ফাতরা নাজনীনকে। আর ফাতরা নাজনীন বড় ভয়ানক রকমের একটা শয়তান মহিলা। এত গল্প কোত্থেকে বানায় গল্প নিয়ে আসে, এরে না ওই যে সিনেমার ডিরেক্টররা গল্প খুঁজে পায় না, এই মহিলারে চাকরি দিলেই পারে। এই মহিলা বিভিন্ন ধরনের গল্প বানায় অনেক ধরনের নাটক বানাইতে পারবে। তো যাই হোক দর্শক, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়ে সত্যি খুব ভালো লাগে। আর হয়তো অনেক কিছু বাদ বুদ দিয়ে গেছি, কারণ ওইভাবে তো আপনার স্ক্রিপ্ট লিখে কথাগুলো বলি নাই, যতটুকু দেখছি যতটুকু মাথায় আছে অতটুকু থেকেই কথাগুলো বলছি। সবাই ভালো থাকবেন।